যখনই কোনো কিছু জিনিস শুরু করতে হবে তখন সবার প্রথমে যেটা ধেয়ে আসবে প্রশংসা পরে, সমালোচনা আগে, অবহেলা বেশি, হাসাহাসি। সে বাবা হোক সে মা হোক, আপনি সমর্থন পাবেন না। কিন্তু এই জিনিসগুলোও কিন্তু আবার বিপরীত দিক থেকে অনুপ্রেরণা যোগায়। দিনের শেষে সমালোচক এবং দিনের শুরুতেও সমালোচক তারা সেখানেই বসে থাকে, এবং যারা কিছু করতে চায় বা এগোতে চায় তারা কিন্তু অনেক দূর চলে যায়। অনেক দূর থেকে যখন সেই সফল ব্যক্তি পিছনে ঘুরে তাকায় তখনও সমালোচক ওখানেই থেকে যায়। দশরথ মাঝি, যিনি 22 বছর পাহাড় কেটে রাস্তা তৈরি করেছেন, যেটা হিসাব মতন অবিশ্বাস্য। ব্যতিক্রমী কিছু করতে চাইছেন, প্যাশনেবল, যেখান থেকে আপনাকে গোটা পৃথিবী চিনবে। কিন্তু সেই পথ অতি দুর্গম, সেই পথে 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 বাধা আছে, আপনি উপার্জন করার ক্ষমতা থাকবে না সেই সময়, কারণ যখন আপনি সেই জিনিসের পথে নামছেন। বাবা মা তখনই ভেবে নেয় আমার ছেলে একটা আকাট মার্কা তৈরি হচ্ছে, কি সারাদিন করে। ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস যেটার বোধমূল্য শুধুমাত্র যে তৈরি করতে যায় বা যে পথের নামে সেই জানে, বা আমার জানে না। সফলতা এমন একটা জিনিস না যেখানে আপনি অর্জন করতে যাবেন আপনার পাশে কেউ থাকবে না। যখন আপনি সফলতা পেয়ে যাবেন আপনার পিছনে গোটা বিশ্ব থাকবে, তার সেই দলে কিন্তু আপনার বাবা মাও থাকবে। এখনো পর্যন্ত আমি যা কাজ করেছি মোটামুটি আমার হিসাবে 1500-এর ওপরে ছাড়িয়ে গেছে, মানে আমি যা যা বানিয়েছি। আর কত বছর বয়স? 19 বছর শেষ হতে চলল কাজের বয়স। কোনো ইউটিউবেরও সাহায্য নিইনি, কেন ইউটিউবে তো 20 মিনিট বা 22 সেকেন্ডে দেখিয়ে দিচ্ছে, বা যে কত তাড়াতাড়ি জিনিসটা হলে ওরমভাবে কোনো জিনিস শেখা যায় না, এটা হয় না, এটা সম্ভব না। আপনাকে যেগুলো করতে হবে আপনার মস্তিষ্কের মশলাকে পিষেই করতে হবে। পৃথিবীতে সমস্ত কিছুর কোনোদিনও শিক্ষক হয় না এবং হতে পারে না। শিক্ষক একটা লিমিটেড জায়গা অবধি, যেটাকে বলা হয় 4 দেওয়ালের মধ্যে, কেন গোটা পৃথিবীটাই আমাদের কাছে একটা শিক্ষার বাসস্থান। আমি কোনো দীক্ষায় দীক্ষিত নয়, বিশ্বাসী নয়। আমি মন্দিরে গেলে কোনোদিনও প্রার্থনা বা বক্সে আমি কোনোদিন 1-2 টাকা দেইনি, পইতে পড়ি না। তো যাই কথা সেটা নয়, যার যার ভক্তি তার কাছে ভক্তি শ্রদ্ধা। মানুষ যে কখনো যদি কোনো ভক্তিতে ভালো কাজ হয়, কোনো খারাপ ভাবনা চিন্তা না হয়, তাহলে সে ভক্তি ঠিক আছে। আমার শিক্ষাগুরু 2 জন, এক ঈশ্বর আর দ্বিতীয় আমার মস্তিষ্ক। ঈশ্বর আমাকে সেই ভাবনা চিন্তা, সেই নজর, সেই গভীরতা এইগুলো দিয়েছে, আর আমার মস্তিষ্ক এইগুলোকে ঠিকভাবে রিয়াকশান দিয়েছে এবং ঠিকভাবে খেলিয়েছে। ধর্মকে রক্ষা করা, সম্মান করার দায়িত্ব কিন্তু আমাদেরই। নাস্তিকতাও খারাপ নয়, আবার যারা আস্তিক তারাও খারাপ নয়। আমি অবশ্যই দুটোকে দুরকম পর্যায়ে রাখবো, কেন নাস্তিক মানুষরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়েছে শিক্ষিত সমাজে, যেটা ধর্মান্তরীরা করে দেখাতে পারেনি। আজকে করোনার সময় কি হয়েছে, মন্দির মসজিদ সব বন্ধ হয়ে গেছে, কিন্তু সবথেকে বড় সারিয়ে তুলেছে কারা? সেই বিজ্ঞানরা। আজকে দেখুন রোনাল্ডো, তারপর বড় বড় ফিল্ম স্টার, তাদেরকে দেখবার জন্য কোটি কোটি টাকা খরচা হয়, কিন্তু একটা সায়েন্টিস্ট তাকে দেখবার জন্য কে আগ্রহ জাগায়? কোটি টাকা তো দূরের কথা। আমি তো বেশি দূর পড়াশোনা করিনি, তো আজকে যখন আমার কাজ মানুষ নিতে আসে, সেখানে বহু উচ্চ পদের লোক, রেলের কর্মচারী, ডাক্তার, উকিল, পুলিশ অফিসার, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের লোক, কলকাতার বিভিন্ন আর্টিস্টিক মল, যখন আমাকে স্যার বলে, আমার গর্ব থেকে বেশি কথা লজ্জিত লাগে। যে আমি মনে মনে ভাবি
যে আমি তো একটা পড়াশোনা কম জানা এবং কাজ করি, তারা আমাকে এত সম্মান দেয় কেন? আবার উপরন্ত ভাবতে হয় যে তারা আমার মুখের ফেসটাকে দিচ্ছে না, দিচ্ছে আমার কাজটাকে। এটাই আমার কাছে বড় প্রাপ্তি। আগেকার দিনে জমিদার বাড়িতে বা যারা খুব অত্যন্ত বড়লোক ধনী ব্যক্তিশীল, যাদের অর্থের কোনো অভাবই নেই, সেই ঘর থেকেও কিন্তু শিল্পী এসছে। তাদের কোনো দিন কোনো চিন্তাই ছিল না যে আমার আগামীর এই কাজটা যদি বিক্রি না হয় তাহলে আমার কী হবে, কীভাবে আমার সংসার হবে, কীভাবে রুজি রোজগার হবে। এইটা এক ধরনের আর্টিস্ট গেল। আরেকটা আর্টিস্ট আছে আপনার, যে সত্যি একদম নিচু জায়গা, নিচু স্তর থেকে উঠে এসছে। তো আমি সেখানে নিচু স্তর থেকে উঠে এসেছি। আমি নিজেকে নিজে টার্গেট মনে করি। মানে আমি আপনার সাথে প্রতিযোগিতা করব, আপনি হাওড়া ব্রিজ বেটার বানিয়েছেন, আমাকে আরও বেটার বানাতে হয়, প্রতিযোগিতা আপনার সাথে নামতে হবে, ওই থিওরিতে আমি যাই না। গেল বছর 2023-এ কলকাতা আদর্শ সমিতিতে আমি 50খানা ভারতের ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বানিয়েছি। এইবার এটা কোন কোম্পানি বা কোন ম্যানুফ্যাকচার কোম্পানি নিজে করতে পারবে? আমি একার ওপর প্রচুর দায়িত্ব নিতে পারি। এবং এখনও আমার যা কাজ আছে, আপনি প্রথমেই বলেছি প্রায় 1,500 থেকে 1600 মতন কাজ আছে। এই 1600 কাজ একা একটা আর্টিস্ট করা মুখের কথা না। হ্যাঁ, আমার কাছে যদি মেশিন পারপাস বা লেবার থাকতো, যদি আমার মতন সে শিখতে চাইতো, আজকে গোটা ভারতবর্ষে আমি দেখিয়ে দিতে পারতাম বাঁশের যে কাজ সেটা কোন লেভেলে করা যেতে পারে। সবার প্রথমে কেনার ভাবনা চিন্তাটা পরে হবে। আপনাকে 1 লাখ লোক দেখলে কিনবে হয়তো 10 থেকে 12 জন, তাও কখনো কখনো। তো সেই ক্ষেত্রে আপনাকে 10 লাখ লোক আগে চিনুক, জানুক, আপনার কাজের সম্বন্ধে ওয়াকিবহাল হোক, আপনি কোন কোয়ালিটি লেভেলের কাজ করতে পারেন। আমি রোজ হিসাব করে দেখলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সকালের শুরুতে আমি সেই সময়টা সোশ্যাল মিডিয়ায় দিই। আমি 278খানা গ্রুপে আমি নিজেকে যুক্ত করেছি। মানে 278খানা তো আর কম নয়। তো প্রত্যেক দিন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিটে আমি আমার সমস্ত হাতের কাজের আপডেট সেই গ্রুপে আমি দেই। সেই যে আমাকে সুন্দর জায়গাটা পাইয়ে দিয়েছে, সেটার জন্য সমস্ত এই 278খানা গ্রুপের অ্যাডমিনদের আমার অসংখ্য ধন্যবাদ। পুরস্কারের ব্যাপারটা না আমার ভাগ্যে সেরকম একটা মানে সফলতা আনেনি। আমি এবার আপনাকে বলতে পারি আমি কি পাইনি, হ্যাঁ পেয়েছি। ওই এখন যদি বলা হয় সরকারি দৃষ্টিকোণ আর বেসরকারি দৃষ্টিকোণ বরাবরই নিচের দিকে থাকে। তো সেখানে আমি বেসরকারিতে 2-3টে করেছি, ওরা ওই গোল্ড মেডেল এগুলো ইত্যাদি পাঠিয়েছে। কেন এইগুলো তার লোক সমাজে আমাকে বলা যায় না যে আমি বেসরকারিতে একটা প্রতিযোগিতায় আমাকে গোল্ড মেডেল দিয়েছে, তো এটা মানুষ অ্যাপ্রিসিয়েট করবে না। আর এই স্টেট লেভেলে আমার গত বছরেই যেরকম আপনার আমি নতুন পার্লামেন্ট বানিয়েছিলাম, তো সেখানে আমার জেলাতে আমি ফার্স্ট হয়েছিলাম, কিন্তু রাজ্যে কিছু হতে পারিনি। কিন্তু কেন হতে পারিনি এই উত্তর আমি যখন খুঁজতে গেছি আমি পাইনি, জানি না কেন, কী কারণে। আজ থেকে কিছু বছর আগে আমার কাছে একজন ব্যক্তি আমার বানানো আপনার কলকাতা ভিক্টোরিয়া দেখতে এসেছিলো, বলছে দাদা আপনি আমাকে কাজ শেখাবেন? আমাকে হ্যাঁ কেন শেখাবেন, অবশ্যই। আমি নিজেও চেষ্টা করেছি বিনা পারিশ্রমিকে শেখানো, সে কথা বাদ যাক। তো এসছে ঠিক ওই 10টা 5-10-এর মধ্যে, যেরকম আপনি আজকে আপনার কাছে ইন করলেন। 12টা বাজতে না বাজতে সে চলে গেল, কিন্তু তার সাথে আমার ফোনে কথা হয়েছিল সে সারাদিন থাকবে, আমার কাজ দেখবে, আমি যা যা বলবো শিখবে। তো সেই ভিক্টোরিয়াটা ছিল 8 ফুটের, ও মোটামুটি 12টা না বাজতে পালিয়ে গেল। কিন্তু পরে আমাকে ফোন করে বললো দাদা আমার দ্বারা ও কাজ শেখা হবে না। এইটা আমার বলার একটাই কারণ, এই যে শিক্ষা সবাই নিতে পারে, পৃথিবীর কেউ বাদ নেই, এমনকি জন্তু প্রাণীদেরও আপনি শিক্ষা দিতে পারেন 4 পায়ে। স্কুলের ফার্স্ট বেঞ্চে যারা বসবে তারাই জীবনে সাকসেস হবে, আর যারা লাস্ট বেঞ্চে বসবে ওরা সাকসেস হবে না। এই ভাবনাটা ভুল। শিক্ষা এমন একটা জিনিস, এটা সবাই নিতে পারে,
কিন্তু নেওয়ার পর শিক্ষাকে তার মূল শিরদাঁড়ায় সোজা করে দাঁড় করানো সেটা সবার পক্ষে হয় না। আবেগ দু রকমের, এক হচ্ছে হুজুগে পড়া আবেগ, আর একটা আবেগ হচ্ছে নিজের মস্তিষ্কে রক্তে সেই আবেগ পাগলামো দ্বারা যে আমি করবই, এনিহাও আমার যা হয়ে যাক, আমি এই আবেগটাকে কাজে লাগাবো। প্রতি 100 জনের হুজুগে পড়া আবেগধারী 99 জনকে পাবে। আর যারা আবেগকে সত্যি করে কাজে লাগিয়ে জীবনে সফল হয়েছে বা বিভিন্ন বাস্তবকে নতুন করে চিনতে সাহায্য করিয়েছে, সেটা আপনি 1 কোটিতে একটা পাবেন। 10,000 লোক একই পথে হাঁটবে, কিন্তু ওর সাথে একটা জিনিস ভাবতে হবে, এই যে 10,000 লোক একসাথে হাঁটছে, আমি কেন এদের সাথে হাঁটব? এই প্রশ্নটা নিজেকে করতে হবে। যখন এর উত্তর দুরকমভাবে আসবে, আপনার অন্তর থেকে দুরকম উত্তর বেরোবে। এক, আমি এই 10,000-এর মতো নেই, অতএব এদের সাথে হাঁটলে আমার কোনো ক্ষতি নেই, আমি হাঁটতেই পারি, মানে আমি এই 10,000-এর মধ্যেই একজন। কিন্তু ব্যতিক্রমী ভাবনা চিন্তা গোটা বিশ্বকে, শুধু আমাদের ভারতবর্ষ নয়, গোটা বিশ্বকে পরিচিত করেছে। এই ব্যতিক্রমী মানুষগুলোর জন্য আজকে আমরা সায়েন্টিস্ট পেয়েছি, আজকে আমরা ইঞ্জিনিয়ার পেয়েছি, আজকে আমরা ডাক্তার পেয়েছি, উকিল পেয়েছি। এই যে ব্যতিক্রমী, এরা কিন্তু ওই 10,000-এর মধ্যে নয়। কেন? এরা ওই 10,000-এর মধ্যে ভাবেনি নিজেদের কখনো। তো আমারও ভাবনা চিন্তা এই যে, আমি জানি আমি এখন হয়তো অনেকে বলবে যে এগুলো তো একটু বড় মাপের কথাবার্তা, কিন্তু না, সব মানুষকেই, আপনার সন্তান হোক, আমার সন্তান হোক, যে পৃথিবীর যারই সন্তান হোক, সবসময় এই জিনিসটা বুঝিয়ে আসতে হবে। 10 জনের সাথে তুমি থাকবে না, তা বলে এ নয় 10 জনের সাথে থাকবে না মানে তুমি অহংকারী হয়ে পড়ো, এটা কথা নয়। তোমাকে চেষ্টা করতে হবে 10 জন বা 10,000-এর জনের থেকে বেটার কিছু করার। যখনই তুমি বেটার কিছু করতে পারবে বা ওইরকম ভাবনা চিন্তা মাথায় আনতে পারবে, তবেই তুমি সফল। না হলে তোমাকে ওই 10,000-এর লম্বা লাইনে গিয়ে লাইন দিতে হবে। আমার ভাবনা চিন্তা এটাই। আমি যে কাজটা করি, আমি দুটো বিষয় নিয়ে কাজ করি। এক হচ্ছে স্পট ভিজিট, মানে গিয়ে দেখা, আর একটা হচ্ছে ছবি দেখে। ছবি দেখেই আমি অধিকাংশ কাজ করেছি এতদিনে, মানে যত কাজ আজ পর্যন্ত করেছি। আমার 5টা ভিউ লাগে ছবিতে, সামনে পিছনে, ডান দিক বাঁ দিক এবং উপর, নিট অ্যান্ড ক্লিন পিকচার, ব্যাস, বাকি কাজ আমার। যেমন এই জিনিসটা, এটা হচ্ছে WAP7, এটা হচ্ছে দ্রুতগতির একটা ইঞ্জিন, ফার্স্ট ওয়ান, যেটা 5খানা মানে বিভাগ থাকে। এই বাঁ দিক, ডান দিকের ছবি, সামনের ছবি, পিছনের ছবি এবং উপরের ছবি। পরে আসে একেবারে কাজের ফিনিশিং টাচের সময়, তখন নিচে কী কী কলকবজা বা মেশিনারি প্রয়োগ যন্ত্রপাতি রয়েছে, তখন সেটা সেট করতে আসেন। এইটা বানাতে গিয়ে প্রথমেই মনে মনে একটা জিনিস ছবি এঁকে নেওয়া হয় যে আমি এটাকে এরকমভাবে বানাবো, এটা এরকম ভাবো। এই যে ফুটোটা করতে হয়, এই জিনিসটা বানাতে গিয়ে তো এই ফুটোটাকে কাটতে হবে। কাটার পর এই শেপটা কী করে আসবে, তখন আবার এখান থেকেই একটা বাঁশের অংশ নিয়ে এরকম আকৃতি, মানে ছবিতে যেরকম আছে, তখন আমাকে এটাকে বসিয়ে দিয়ে পেন দিয়ে ভালো করে একটা দাগ দিয়ে দিতে হয়। এটা মানে ভেতর দিয়ে দেওয়া হয়। তারপরে ওটাকে কাটার পরেই বাইকটা এরকম অটোমেটিক্যালি চলে আসে। এই রকমভাবে পুরো ইঞ্জিনের যে শেপ, এই যে শেপ, এই শেপটার কথা মানে ছবিতে দেখি, ছবি থেকে দেখার পর এরকমভাবে করতে হবে, তবে এরকম আকৃতির আসবে। এটা নিয়ে মোটামুটি ভাবনা চিন্তা করতে করতে ওই মোটামুটি ধরে রাখুন 2-3 ঘন্টাতে সময় যাই। যে কোনো কাজ শুরু করতে গিয়ে একটুখানি টাইম লাগে, এবং যতটা এগোবে তারপরে হচ্ছে জিনিসটা, কাজটা আরও সহজ হয়ে যাবে, এবং সহজ হতে 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 জিনিসটা এমনি একটা সময় কমপ্লিট হয়ে যায়। আমরা আর্টিস্টরা নিজেদের মধ্যে একটা ক্যারেক্টার ক্রিয়েট করি অনেক কারণ। মানে কি, আমার একটা হাতের কাজ হয়েছে, আমি তো রাস্তায় নিয়ে দেখাতে পারবো না, দাদা দেখুন তো কাজটা কেমন হয়েছে। আমার মধ্যে একটা সত্তা অবশ্যই সৃষ্টি হয়, সব আর্টিস্টের মধ্যে হয়। সে আমাকে বলে দিচ্ছে যে এই কাজটা এরকমভাবে না হয়, একটু ওরমভাবে হলে ভালো হতো, বা আর একটু বেটার কিছু করা যেত, ওই জিনিসটাকে ব্যান্ড করলে আর একটু ভালো হতো। এই ক্যারেক্টারটা সব আর্টিস্টদের মধ্যে আছে। শুধু আর্টিস্ট কেন বলবো, মোটামুটি রাস্তায় চলতে চলতে অনেক মানুষ দেখবেন একা একা বক করে, একা একা কিছু করে, মানে বকছে বা কিছু বলছে, তার মানে সে পাগল নয়। আমার পাড়ায় থেকে আরম্ভ করে কটা আর্টিস্ট মানুষ আমি পাবো, বা আপনি কটা আর্টিস্ট মানুষ পাবেন একজন আর্টিস্টে, বলুন?
পাবেন না তো। তখন আপনাকে একটা ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে। যেমন ধরুন আমি বাসের কাজ করছি, আমি আমার বাড়ির লোককে কি বলতে পারবো যে দেখো তো এই ব্যান্ডেল চার্জটা যে আমি বানালাম, এই ব্যান্ডেল চার্জটা এই জায়গায় ঠিক আছে? আমার ইমাজিন ক্যারেক্টারই আমাকে সমস্ত কিছু সাহায্য করবে। আমার সবথেকে ভালো বন্ধু হবে আমার ইমাজিন ক্যারেক্টার। এটা সব আর্টিস্টের ক্ষেত্রে সমান। যেরকম দক্ষতা চাই, তারপর মনোগ্রাহিতা চাই, এইগুলো তো দরকার থাকে। ভক্তি চাই, শ্রদ্ধা চাই, নিজের কাজের প্রতি নিষ্ঠাবান হতে হবে। আমি যা করছি এটাই করে যাব, তাতে আমার অন্য জুটুক না জুটুক, এটা একটা কঠিন লড়াই। যদি 1 লাখ মানুষ এই সব এই প্রতিযোগিতায় নামে, একজন অর্জন করতে পারবে, তো সেই একজনকে যে কত কঠোর পরিশ্রম করতে হয়েছে সেই ব্যাখ্যা বা সেই উপলব্ধি বাকি 99,999 জন কিন্তু উপলব্ধি করতে পারবে না। এই যে উপলব্ধি না করাটা আর উপলব্ধি করাটা ওই একজনই পেরেছে। আমি প্রথমে ছিলাম ব্যান্ডেল কেওটা বটতলা। আমার শৈশব ওখানেই কাটে। ওখানেও আমার খুব ছোটোবেলাটা পুরোপুরিটাই ওখানে কাটে। ছোটোবেলায় আমি যে স্কুলে পড়েছি সেটার নাম কেওটা বটতলা প্রাথমিক বিদ্যালয়, যেটা প্রাইমারি শিক্ষার জন্য সবাই গিয়ে থাকে সেই সময়। তারপর আমি এসেছি ব্যান্ডেল বিদ্যামন্দির হাই স্কুল। ওখানে আমি স্কুল লাইফ খুবই বিষাক্ত ছিল। স্কুল লাইফটা অতীব বিষাক্ত। আমি আমার দিক থেকে বলছি, হেন কোনো কেস নেই যে আমি খাইনি। মারামারি, কারো মাথা ফাটিয়ে দেওয়া, আর এইগুলো আমি কাউকে ফাটিয়ে দেইনি। আমি দৌড়ে আসি, সেও দৌড়ে আসে, আমার দাঁতের সাথে তার থুতনি লেগে মাথা ফেটে গেলো, কেস খেলাম। স্কুলে বিবস্ত্র ধোলাইও খেতাম। স্কুলে কখনো মনিটর ছিলাম, মনিটরকেই স্যার এসে মারছে, কারণ আমারই দোষ বেশি। বাদরামির জন্য এক সাইড ছিলাম, আর মারামারি ঝুট ঝামেলা এইগুলো তো প্রায় আমি সব কিছুতে কেস খানেওয়ালাতে 1 নম্বরে ছিলাম। এবং যেখানে গিয়ে খেলতে যেতাম সেখানে শুধু হেরে হেরে ফিরে আসতাম। এই হারটা কিন্তু দারুণ উপভোগ করতে হয়েছে, কারণ এখান থেকে তো শিক্ষা যে আমি কেন হারছি। আমার দলে ও ভালো খেলে না, শুধু আমি 11 জন নিয়ে খেলতে নেমে যেতাম। কিন্তু এই হার থেকে প্রচুর শিক্ষা পেয়েছি। জিতে কোনোদিনও আসতাম না। যদি 20খানা খেলতাম, দেখা গেলো 1টা জিতেছি, 19টাই হেরেছি। এরকম বহুতবার হয়েছে ফুটবলে, ক্রিকেটে। আমি যখন ওই মোটামুটি আপনার ক্লাস 7-এ পড়ি, তারপর থেকে আমি চন্দননগরে চলে আসি, একেবারে পাকাপাকিভাবে। কিন্তু তার আগে পর্যন্ত আমার শৈশব ওইখানে কেটেছে। এমনিও চন্দননগর একটা ঐতিহাসিক প্লেস। তারপরে এখান থেকে বহু শিল্পী আছে, এখানে বহু রকমের কাজ হয়। এখানে লাইটিং বিখ্যাত, জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। এখানে বিভিন্ন ঐতিহ্য জিনিস আছে, যেমন আমাদের চন্দননগরের মিউজিয়াম আছে, পাতালবাড়ি আছে। এগুলো বলে তো শেষ করা যায় না। আমার আমি হিন্দি সিনেমা দেখি, হিন্দি বলতে সাউথ মুভি, এটা আমার সবচেয়ে বেশি পছন্দ। হলিউডের কিছু সিনেমা, আমার বাড়িতেও ডিভিডি ক্যাসেট রয়েছে, মোটামুটি 5-6 হাজার বই রয়েছে, যা মোটামুটি মানুষ দেখালে আপনি অবাক হয়ে যাবেন। সবই হলিউড আর সাউথের মুভি, হিন্দি খুব কম। খাদ্যের ব্যাপারে আমি প্রচণ্ড রুচিশীল, এবং বলতে পারেন খুঁতখুঁতনি ভাবটা অতিরিক্ত। আমি বাড়িতে ফ্রিজ রাখি না, কেন বাসি খাবার আমার একদমই পছন্দ নেই। যা খাবো টাটকা জিনিস খাবো, অল্প খাবো। রাতে কোনোদিনও পেট ভর্তি করে খাবো এই চিন্তাভাবনা আমার ছোটোবেলা থেকেই মাথায় নেই। আর আমি সবসময় অল্প খাই, কেন আমার বয়সটাও অনেক বেশি আছে, 41 বছর বয়স আমার। তো আমাকে সেরমভাবে চলতে হবে। আমার যবে থেকে আমি নিজেকে নিজে দেখছি, আমার শরীরে কোনো গ্রোথ হয়নি, না ভুঁড়ি হয়েছে না কিছু। রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে যিনি জুতো সেলাই করেন, বা যিনি ওই পৌরসভার ঘাস কাটেন, আমাকে তারা সবাই ভালোবাসে। এবং আমিও তার সাথে খুব যখন যেন সময় বাড়িতে আসে, কথা বলি, বিভিন্ন আলোচনা করি, তাকে সময় দিই। কেন এই মানুষগুলোর অন্তরে থাকা, আর আপনি 10তলা ফ্ল্যাটের উপর থেকে নিচটাকে যখন দেখবেন তখন সব ছোট্ট দেখাবে, তখন কিন্তু আপনি সবার থেকে আলাদা হয়ে যাবেন। আপনার কাছে মানুষ যে স্বাভাবিকভাবে কথা বলতো সেই কথাটুকুও বলবে না। তার বলবার না কারণ হচ্ছে প্রথমেই আপনার চিন্তাভাবনা জেগে গেছে, আমি যখন উপর থেকে নিচে দেখবো তখন সবাই যেন ছোট দেখায়। ছোট দেখায় আপনার মধ্যে অহংকার প্রতিস্থাপিত হয়ে গেছে। আমি তাদের মধ্যে যে আমি চাই আমার কাজ পৃথিবীর ছোট মানুষ, যারা কম পয়সায় কিনতে চায়,
যারা আবার অনেক টাকা দিয়ে কিনতে চায় তাদের জন্যও বানাবো, মানে 30 টাকা থেকে শুরু করে 30 লাখ টাকার কোয়ালিটি আমি নিজের মধ্যে বানিয়েছি। এটা অহংকার নয়, এটা আমার মানে যেটা আমি করেছি সেটাই বলছি। আমি 30 টাকা থেকে 30 লাখে যেতে চাই, মানে সেখানে মানুষ 30 টাকারও পরিষেবা পাবে, আবার 30 লাখেরও পরিষেবা পাবে। শুধু নয় যে 30 লাখেরই আমি জিনিস বানাবো, কেন 30 লাখের বলুন, 10 টাকার বলুন, 10,000 টাকার বলুন, সবার সব রকম ক্ষমতা হয় না। এবার ক্ষমতা হয় না মানেই যে আমি তাকে অচল মনে করবো, দূর তোমার ক্ষমতা নেই তাহলে তুমি কেন আমি তোমার সাথে কেন মিশবো। আজকে যে মানুষটা আমাকে ভালোবাসছে, কাল সে মানুষটা 1 বছর পরেও সে আমার কাছে আসতে পারে, দাদা আমি এই জিনিসটা বানাতে চাই, আমার কাছে বাজেট কম, তখন কি আমি তাকে ফিরিয়ে দেবো? এটাই কি আমার শিক্ষা? না, এটা আমার শিক্ষা না। ঠিক আছে, অবশ্যই বানিয়ে দেবো। আমি 10 জনকে যেরকম বানিয়ে দিতাম তোমাকেও সেরকম বানিয়ে দেবো। হ্যাঁ, তোমার টাকার পরিমাণটা যখন ছোট, হয়তো আমি মাপটা সেই মাপে করতে পারবো না, কিন্তু আমি তোমাকে এই মাপের মধ্যেই করে দেবো, এবং সে যেন নিয়ে খুশি হয়, এবং সে যে জিনিসটা যে সমাজে তাকে দিচ্ছে উপহার হিসেবে বা গিফট উপহার হিসাবে, তো সেক্ষেত্রে তারা যেন বলে এই জিনিসটা কোথা থেকে এনেছিস, এবং শুধু তাই নয়, তারও যেন সুনাম হয় যে বাহ, তোর একটা কালচারাল মানে চয়েস আছে, যে তুই এইসব জিনিস দিতে জানিস। আমার কাছে কথা হচ্ছে সবার মধ্যে ছড়িয়ে যাও। জল, আর্টিস্ট কিন্তু জলের মতন হতে হবে। জল যেরকম সর্বত্র বয়ে চলে, যেখানে যখন যে বোতলে হোক, যে পাত্রে হোক নেয়, সেই পাত্রের আকার ধারণ করে। আর্টিস্ট